জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি মোন্নাফ রশিদ। 2018 সালে বিতর্কিত নির্বাচনে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকারী 33 কর্মকর্তাকে ওএসডি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়, যাদের প্রত্যেকেই বিভিন্ন মন্ত্রণালয়ে যুগ্ম সচিব পদে দায়িত্বরত ছিলেন। একই কারণে এর আগেও ওএসডি করা হয় 12 কর্মকর্তাকে। বুধবার সন্ধ্যায় এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়। তালিকায় রয়েছেন পেট্রোলিয়াম কর্পোরেশনের পরিচালক ও যুগ্ম সচিব কবির মাহমুদ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক ও যুগ্ম সচিব মাহমুদুল আলম ও হায়াতুদ্দৌলা খান। প্রজ্ঞাপনে তাদের প্রত্যেককে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন দেখানো হয়েছে। এছাড়াও বাণিজ্য মন্ত্রণালয়ের মোহাম্মদ দাউদুল ইসলাম, শিল্প মন্ত্রণালয়ের মাজেদুর রহমান খান, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এজেডএম নুরুল হক, বাংলাদেশ রাবার বোর্ডের এসএম অজিয়র রহমান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাসুদ আলম সিদ্দিক, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের গোপাল চন্দ্র দাস। তারা প্রত্যেকেই সব শেষ দায়িত্ব হিসেবে বিভিন্ন মন্ত্রণালয়ে যুগ্ম সচিব ও পরিচালক পদে দায়িত্বরত ছিলেন। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি ঘিরে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়। সব দাবি পূরণ না হওয়ায় ক্লাস পরীক্ষা বর্জন করেছে সাধারণ শিক্ষার্থীরা। বুধবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। ছাত্রদলের হামলার প্রতিবাদে স্লোগানে মুখর হয়ে ওঠে ক্যাম্পাস। এক পর্যায়ে 6টি দাবি আদায়ে সব একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে বিকেলে কুয়েটের সিন্ডিকেট সভায় 4টি দাবি মেনে নেয়ার কথা জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়াও হামলার ঘটনায় 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এরপর সন্ধ্যার দিকে প্রায় 24 ঘন্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত হয়ে বাসভবনের দিকে যান ভিসি সহ অন্যান্যরা। এদিকে দাবি পূরণ না হওয়ায় উপাচার্য উপ উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত সব ধরনের শ্রেণী কার্যক্রম বর্জনের ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টার কাছে আমাদের সকল সাধারণ শিক্ষার্থী স্বাক্ষরকৃত একটি স্মারকলিপি আজকের মধ্যে পৌঁছে যাবে। আমরা তাদেরকে রিকোয়েস্ট করব অতি সত্বর যত দ্রুত সম্ভব নতুন ভিসি স্যার, প্রভিসি স্যার এবং ডিএসডব্লিউ নিয়োগ দেওয়ার মাধ্যমে আমাদের ক্লাস শুরু করার জন্য। আমরা হল ছেড়ে যাচ্ছি না এই শর্তে, কারণ আমরা চাই কালকে ভিসি স্যার নিয়োগ হয়ে যায়, আমরা পরের দিন থেকে ক্লাস করব। খুলনার কুয়েটে সংঘর্ষের ঘটনা দুঃখজনক বলে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সন্ধ্যায় তারেক রহমান সংগ্রাম ও রাজনৈতিক যাত্রা গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠানে কথা বলেন তিনি। প্রকাশনা অনুষ্ঠানে তিনি আরও বলেন, তারেক রহমান নির্যাতিত হয়ে বিদেশে থাকলেও ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে সফল নেতৃত্ব দিয়েছেন। তারেক রহমানের সঠিক নেতৃত্বে আগামীতে গণতন্ত্র সুসংহত হবে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় মির্জা ফখরুল জাতিকে বিভক্ত করা থেকে বিরত থাকা ও জুলাই আন্দোলনকে বিতর্কিত না করার আহ্বান জানান। আমি গতকাল যে খুলনায় যে ঘটনা ঘটেছে, আমি অত্যন্ত দুঃখজনক ঘটনা, আমি এটা নিন্দা জানাই এবং সেই সঙ্গে এটাও আমি প্রত্যাশা করি যে সুষ্ঠু তদন্ত করে দেখা দরকার যে কারা এগুলো ঘটিয়েছে। এই বিষয়টা অবশ্যই হওয়া দরকার। দয়া করে কেউ দায়িত্বহীন কথাবার্তা বলবেন না, এমন কোনো কথা বলবেন না যে কথার জন্য জাতি আবার বিভক্ত হবে। এমন কিছু কথা বলবেন না যাতে এই যে জুলাই আগস্টের কথা আপনারা বলছেন, সেই জুলাই আগস্টের যে অর্জন, সেই অর্জন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে যাবে। আমাদের নেতা তারেক রহমান তার নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে, বাংলাদেশ ফ্যাসিস্ট হাসিনার হাত থেকে মুক্ত হয়েছে। এদিকে কুয়েটের ঘটনায় দুঃখ প্রকাশ করে ছাত্রদল সভাপতি রকিবুল ইসলাম রাকিব দাবি জানিয়েছেন জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার। বুধবার সকালে ঢাকা মহানগর ছাত্রদলের সদস্য নবায়ন কার্যক্রম ও আলোচনা সভায় কথা বলেন তিনি। কুয়েটে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেই পুরো ঘটনার জন্য অবশ্যই ছাত্রদলের সভাপতি হিসেবে আমি ব্যথিত, মর্মাহত এবং দুঃখ প্রকাশ করছি। আজকের এই অনুষ্ঠান থেকে স্পষ্টভাবে বলতে চাই, সেই কুয়েটের যে শুরুর যে ঘটনা, কে এই ঘটনার সূচনা করেছিল তাকে চিহ্নিত করে অতি দ্রুততম সময়ে বিচারের আওতায় নিয়ে আসতে হবে।
কুয়েটে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ছাত্রদল, যুবদল ও ভাড়াটিয়া সন্ত্রাসীরা জড়িত বলে অভিযোগ করেছে ছাত্র শিবির। সংগঠনটির ভেরিফাইড ফেসবুক পেজে বিবৃতি দিয়েছে তারা। হামলার দায় ছাত্র শিবিরের ওপর চাপানোর অপচেষ্টার নিন্দা ও প্রতিবাদও বিবৃতিতে দেয়া হয়। মঙ্গলবার ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ এবং পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে শতাধিক আহত হন। খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় ছাত্র শিবিরকে জড়িয়ে মিথ্যাচার করা হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর রেজাউল করিম। লক্ষ্মীপুর সদরে সুবিধাবঞ্চিতদের মাঝে ফুড প্যাকেজ বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি। এছাড়া কুয়েটের ঘটনাটি অনাকাঙ্ক্ষিত বলে দুঃখ প্রকাশ করেন তিনি। ঘটনাটি সংগঠিত হয়েছে, এটা খুবই দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত আমরা বলতে পারি, এবং সেখানে ছাত্র শিবিরকে জড়িয়ে কিছু মিথ্যাচার করা হয়েছে। এটা সব পরবর্তীতে বেরিয়ে আসছে যে এই ঘটনার সাথে মূলত একটি ছাত্র সংগঠন সম্পৃক্ত। আমরা আহ্বান করব যে আমাদের ব্লেম গেমের যে পলিটিক্সটা, এটা আসলে বন্ধ করা উচিত। ছাত্র শিবির সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানি ও রাজনৈতিক বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ছাত্রদল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে ইসলামী ছাত্র শিবির। নোয়াখালীর সুধারাম মডেল থানায় দুজন আইনজীবী সহ ইসলামী ছাত্র শিবিরের নোয়াখালী শহর শাখার আইন বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম বাদী হয়ে এ অভিযোগ করেন। এ সময় শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও নোয়াখালী শহর শাখার সভাপতি হাবিবুর রহমান আরমান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে একটি সংবাদ সম্মেলন করেন তারা। বলেন, সদর উপজেলার আন্ডারচর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহাগ গাজী সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানি ও রাজনৈতিক বিদ্বেষ ছড়িয়ে ছাত্র শিবিরের নেতাকর্মী ও সমর্থকদের হত্যার ষড়যন্ত্র করছে। এদিকে অভিযোগ পাওয়ার পর তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ। সন্ত্রাসকে উস্কিয়ে দেওয়ার এবং ছাত্র শিবিরের জনশক্তির উপরে হামলার করার জন্য তিনি তার ফেসবুক এবং তার সোশ্যাল মিডিয়াতে তিনি পোস্ট করেছেন। এটি আমরা খুবই উদ্বিগ্ন তার এই আচরণে। সাইবার রিলেটেড বিষয়ে ছাত্র শিবিরের পক্ষ থেকে আমরা একটা অভিযোগ পেয়েছি। এই অভিযোগটা আমরা তদন্ত করতেছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অমর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট, উদ্বোধনী খাম ও একটি সিলমোহর অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই স্মারক ডাক টিকিট অবমুক্ত করেন ডক্টর ইউনূস। এ সময় 7ম জাতীয় কমডেকা 2025 উদ্বোধন উপলক্ষে একটি স্মারক ডাক টিকিট, একটি উদ্বোধনী খাম ও একটি সিলমোহর অবমুক্ত করেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে ইতালি। দেশটির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী মারিয়া ত্রিপোদি অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার উদ্যোগকে এগিয়ে নিতে ইতালির সরকারের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার জন্য যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতে ত্রিপোদি প্রধান উপদেষ্টাকে বলেন, ইতালি এবং বাংলাদেশ খুব ঘনিষ্ঠ বন্ধু। অনেক বাংলাদেশি ইতালিতে বাস করেন। তিনি অবৈধ অভিবাসন বন্ধে বাংলাদেশকে হাতে হাত মিলিয়ে কাজ করার আহ্বান জানান। এ সময় প্রধান উপদেষ্টা বৈধ অভিবাসন সম্প্রসারণের প্রয়োজনীয়তাকেও অগ্রাধিকার দেন। প্রধান উপদেষ্টা ত্রিপোদির এই সফরের প্রশংসা করে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দেশকে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। গেল বছরের আগস্টে অন্তর্বর্তী সরকার গঠনের পর ত্রিপোদির এই সফর ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশের মন্ত্রী পর্যায়ের প্রথম সফর। আওয়ামী ফ্যাসিবাদের মতো দলকে শুধু নিষিদ্ধই না, নির্মূল করা উচিত বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আদমজী ক্যান্টনমেন্ট কলেজে তারুণ্যের উৎসবে যোগ দিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের
আপাতত নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই। দলটিকে সামাজিক ও আদর্শিকভাবে নিষিদ্ধ করা হবে বলে আশা করেন তিনি। এ সময় কুয়েটে হামলার ঘটনায় যেই জড়িত থাকুক তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোতে অতি দ্রুত ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানান। নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান উপদেষ্টা আসিফ। এর আগে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। আমরা দেখেছি যে শুধু নিষিদ্ধ করেই একটি এরকম সংগঠনকে তার রাজনৈতিক কার্যক্রম পুরোপুরি বন্ধ করা যায় না। আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করেছিল 2008 সালে, কিন্তু তাকে রাজনীতি করা থেকে বিরত করতে পারেনি। আমরা শুধু নিষিদ্ধ না, আমরা মনে করি যে এই ধরনের একটি ফ্যাসিবাদী দল যারা নাজিদের মতো গণহত্যা চালিয়েছে তাদের বাংলাদেশ থেকে নির্মূল করা উচিত, এবং সেটা করার জন্য শুধুমাত্র লিগ্যালি নিষিদ্ধ করা দিয়ে সমাধান নয়, অবশ্যই আইনি প্রক্রিয়ায়, বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত। এবং এর পাশাপাশি সামাজিকভাবেও তাকে সামাজিক এবং আদর্শিকভাবেও তাকে এলিমিনেট করার জন্য যে ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন সরকার সেগুলো নেবে। ফ্যাসিস্টদের নির্বাচনে ফিরিয়ে আনার ষড়যন্ত্র বিএনপি মানবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কেউ কেউ নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের ফিরিয়ে আনতে চায় বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীর কৃষিবিজ্ঞান ইনস্টিটিউট মিলনায়তনে ছাত্রদলের সদস্য নবায়ন ও আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, জনগণ গণতান্ত্রিক শাসনে ফিরে যেতে প্রস্তুত হয়ে আছে। সরকারে বসে দল গঠন করলে জনগণ আস্থা হারাবে উল্লেখ করে তিনি আরও বলেন, সরকার নিরপেক্ষতা হারালে আরেকটা নিরপেক্ষ সরকারের প্রয়োজনীয়তা হতে পারে। ফ্যাসিস্টদের লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তারা অংশ নিতে পারবে। ওরা এটা মানবে? এর থেকে এটাই প্রমাণিত হয়েছে যে তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকেও তারা জায়গা দিতে চায়। অন্তর্বর্তীকালীন সরকারকে এবং সরকার প্রধানকে যে আপনি অবিলম্বে এই বিষয়গুলো ব্যবস্থা নিন, তাহলে জনগণের যে আস্থা আপনাদের উপরে আছে সে আস্থাও আপনাদের উপরে আর থাকবে না। সংস্কারের গল্প বলে কালক্ষেপণের সুযোগ নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। নোয়াখালী জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা নিয়ে মানুষের মনে সন্দেহ তৈরি হচ্ছে বলেও জানান তিনি। এর আগে শহরের জেলা জজ কোর্ট সড়কের সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের ঢল নামে। মিছিল স্লোগানে মুখরিত হয় সমাবেশ কেন্দ্র। এরপর একে একে বক্তব্য দেন জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলার উন্নয়ন ও দ্রুত সময়ে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানান বক্তারা। প্রধান অতিথির বক্তব্যে উঠে আসে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিক নির্দেশনা। বলেন, নির্বাচনের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য মানুষ 16 বছর ত্যাগ স্বীকার করেছে। একটি নির্বাচিত সরকারকে ক্ষমতা শান্তিপূর্ণভাবে হস্তান্তর করতে হলে একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজন হয়। এই জন্য আমরা সকলে মিলে সমর্থন দিয়েছি। তারা যদি মনে করে সেই দায়িত্ব থেকে সরে গিয়ে একটি নির্বাচিত সংসদের জায়গায় তারা উপবিষ্ট হয়েছে, এর চেয়ে বড় ভুল আর কিছু হবে না। দেশে নেতিবাচক কিছু ঘটলেই বিএনপির ঘাড়ে চাপিয়ে দেওয়ার রাজনীতি এখনও চলমান রয়েছে বলে মন্তব্য করেছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। জেলা বিএনপি আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় অন্তর্বর্তী সরকার চলমান কোনো সমস্যার সমাধান করতে পারেনি বলেও উল্লেখ করেন তিনি। এর আগে কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে অংশ নিয়ে নগরীর বিভিন্ন এলাকা থেকে জড়ো হন বিএনপি সহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় রমজানের আগে নিত্যপণ্যের দর সহনীয় রাখা সহ নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান বক্তারা। ছাত্রদলের মধ্যে কেউ যদি বা যুবদলের বা বিএনপির অঙ্গ বা সহযোগী সংগঠনের যে কোনো পর্যায়ে যারা কোনো অনৈতিক বা উচ্ছৃঙ্খল কাজকর্ম করে তাদের বিরুদ্ধে কিন্তু আমরা ব্যবস্থা নিচ্ছি। কুয়েটের ঘটনায় কিন্তু বহিষ্কার করা হয়েছে, আপনারা দেখেছেন, যুবদলকে এবং ছাত্রদলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কিন্তু আমরা মনে করি যে ছাত্রদলের বিষয় যেটা বা সামগ্রিকভাবে বিএনপির বিষয় যেটা, বিএনপি একটা বড় গাছ, এই গাছের মধ্যে ঢিল পড়বে, এই গাছে ধাক্কা লাগবে, এই গাছ থেকে অর্জুন গাছের মতো কেউ ছাল কেটে নিয়ে চিকিৎসার জন্য ব্যবহার করবে, এটা তো স্বাভাবিক। নাহলে বিএনপির অস্তিত্বটা থাকে কোথায়? 17 বছর পর নাইকো দুর্নীতি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। খালাস পেয়েছেন মামলার অন্য আসামিরাও। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলম এ রায় দেন। এ মামলার রাষ্ট্রপক্ষের 68 জন সাক্ষীর মধ্যে 39 জন সাক্ষ্য দিয়েছেন, তবে কেউই বেগম জিয়াকে দোষী করেননি। রাজনৈতিকভাবে হয়রানি করতেই এই মামলা হয়েছে বলা হয় আদালতের পর্যবেক্ষণে। খালেদা জিয়ার আইনজীবীরা বলেন, দুদকের কর্মকর্তাদের ব্যবহার করে দীর্ঘ 16 বছরের বেশি সময় ধরে মামলা দিয়ে রাজনৈতিকভাবে হয়রানি করেছে শেখ হাসিনা। দুদকের তৎকালীন কর্মকর্তাদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এই 39 জন সাক্ষীর একজনেও বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো সাক্ষ্য দেন নাই, একজনেও দেন নাই। এবং এই মামলার মধ্যে গত 16 বছর বেগম খালেদা জিয়াকে অপমান অপদস্থ করবার জন্যে, শুধুমাত্র রাজনৈতিকভাবে তাকে মাইনাস করবার জন্যে এই মিথ্যা মামলাটা দিয়েছিল। আজকে মাননীয় আদালত আজকে রায়ের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়াকে খালাস দিয়েছেন। বাংলাদেশের সকল আদর্শের মানুষদের একতাবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। বাংলাদেশ সুফি কনফ্লুয়েন্স আয়োজিত জাতীয় কনফারেন্সে আহ্বান জানান তিনি বলেন, 1.5 দশকে আওয়ামী লীগ যে নির্যাতন চালিয়েছিল তার বিরুদ্ধে সুফিদের লড়াই ছিল প্রশংসনীয়। নতুন বাংলাদেশ নির্মাণে সুফিরা ইনসাফের পক্ষে থেকে লড়াকু অবস্থান নিয়ে এগিয়ে যাবে বলে আশা করেন তিনি। মাজার এবং খানকা ভাঙার বিরুদ্ধে তার অবস্থান জানিয়ে বলেন, আগামীতে যেন এ ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য সব দিকে লক্ষ্য রাখতে হবে। মাহফুজ আলম আরও বলেন, সুফিরা জঙ্গল সাফ করে মসজিদ তৈরি করেছেন, একই সঙ্গে বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে লড়াই করেছেন। আগামীর রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। সুফিরা মূলত বাংলাদেশে এসে জঙ্গল সাফ করে মসজিদ, দরগা তৈরি করেছেন, খানকা তৈরি করেছেন, দায়রা তৈরি করেছেন এবং এখানে বসে ওনারা কিন্তু লড়াইও করেছেন শত শত বছর ধরে। তাদের এই যে লড়াকু মানসিকতা, আমি মনে করি যে এটা এই অভ্যুত্থানের ভিতর দিয়ে পুনর্বিবেচনার সুযোগ এসেছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের MJH মঞ্জুকে আহ্বায়ক, আতিক শাহরিয়ারকে সদস্য সচিব, ওমর ফারুককে মুখ্য সংগঠক এবং সাবিনাকে মুখপত্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কমিটির আত্মপ্রকাশ করা হয়েছে। বুধবার রাতে বাংলা মোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কমিটির আত্মপ্রকাশ হয়। এ সময় সংগঠনটির নেতারা বলেন, দেশকে স্বৈরাচার মুক্ত করতে বেসরকারি বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বাংলাদেশের মানুষ তাদের পাশে থাকবে, তাদের নিয়ে রাজনৈতিক মাঠ তৈরি করতে হবে। তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অরাজনৈতিক সংগঠন হিসেবে থেকে রাজনৈতিক পরিসর নির্মাণে কাজ করবে। কেউ রাজনীতি করতে চাইলে পথ থেকে সরে গিয়ে নতুন দল করতে হবে জানিয়ে শিক্ষার্থীদের আশা প্রত্যাশা নিয়ে কাজ করার অঙ্গীকার করেন তারা। আমরা আসলে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে লড়ে যেতে চাই। জুলাই গণঅভ্যুত্থান, আমরা বলেছি যে জুলাই আমাদের ভিত্তি। জুলাই যখন পাবলিক প্রাইভেট একত্রে মিশে গিয়েছিল, একত্রে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশের থেকে স্বৈরাচারী হাসিনার পতন ঘটিয়েছে এবং নতুন বাংলাদেশ বিনির্মাণ করেছে। এভাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে এগিয়ে যাবো। এখানে কেউ কাউকে ডমিনেট করবে না। পিলখানার ভেতর বাইরে 18টি বিশেষ আদালত এবং মহাপরিচালক ও অধিনায়কের সামারি কোর্ট গঠন করে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরি পুনর্বহাল করে ক্ষতিপূরণ ও রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিশ্চিতে দাবি জানিয়েছে ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য ও তাদের পরিবাররা। বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে 8টি দাবি তুলে ধরেন তারা। উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার। তিনি বলেন, স্বাধীনতা সার্বভৌমত্বের গৌরবোজ্জ্বল ইতিহাস ধারণকারী বিডিআর নাম ফিরিয়ে আনতে হবে। এছাড়া পিলখানা হত্যাকাণ্ডে সকল শহীদদের স্মরণে জাতীয় দিবস ঘোষণা এবং শহীদ পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি করা হয় সংবাদ সম্মেলনে।
প্রায় 12 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 7 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক মন্ত্রী সম রেজাউল করিম ও তার স্ত্রী ফিরোজা পারভিনের বিরুদ্ধে 2টি মামলা করেছে দুদক। সেগুনবাগিচায় সংবাদ সম্মেলনে একথা জানান সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। এ সময় বিগত সরকারের সুবিধাভোগী ব্যবসায়ীদের পাচার করা সম্পদ জব্দের পাশাপাশি পর্যায়ক্রমে দেশীয় সম্পদ জব্দের উদ্যোগ নেওয়া হবে বলে জানায় দুদক। সংসদ সদস্য এবং মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 8 কোটি 86 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখা এবং 12টি ব্যাংক হিসাবের মাধ্যমে 3 কোটি 45 লক্ষ টাকারও বেশি জমা এবং 3 কোটি 39 লক্ষ টাকা উত্তোলন সহ মোট 6 কোটি 84 লক্ষ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করার অপরাধ প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রাজধানীর বিভিন্ন থানার হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক, কামাল আহমেদ মজুমদার, দীপঙ্কর তালুকদার, ফারুক খানের বিভিন্ন মেয়াদে ফের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকেও 5 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। আসামিদের ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে বিভিন্ন মেয়াদে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তারা। এ সময় রাজধানীর নিউ মার্কেট থানার মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব মোস্তফা কামাল উদ্দিন, পল্টন মডেল থানার মামলায় সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়। এছাড়া ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশিকে 5 দিনের রিমান্ড দেন আদালত। সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু এবং ফারুক খান এবং রাশেদ খান মেনন এদেরকে একটি হত্যা প্রচেষ্টা মামলায় বিজ্ঞ আদালতে 5 দিন রিমান্ড প্রার্থনা করা হয়। বিজ্ঞ আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আরেকটি মামলায় জুনায়েদ আহমেদ পলক তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং আরেকটি মামলায় কামাল আহমেদ মজুমদার তাকে একটি হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা 5 দিনের রিমান্ড প্রার্থনা করেন এবং 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। আরেকটি হত্যা মামলায় দীপঙ্কর তালুকদার সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী প্রতিমন্ত্রী তার বিরুদ্ধে 7 দিন রিমান্ড প্রার্থনা করা হয় এবং তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। বর্তমান সরকারের সফলতা বা ব্যর্থতার দায় অর্থনীতিবিদদের নিতে হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর হাসান এইচ মনসুর। বুধবার এক অনুষ্ঠানে জানান, অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পদে ও কাজে অর্থনীতিবিদদের অংশগ্রহণ রয়েছে। তাই এ সরকারের কাজের সফলতা বা দায় সবকিছুই তাদেরকে নিতে হবে। এ সময় পশ্চিমবঙ্গের অনেক ব্যক্তিবর্গ আন্তর্জাতিক পর্যায়ে অর্থনীতিতে অনেক বড় জায়গায় থাকলেও বাংলাদেশ পিছিয়ে আছে বলে জানান তিনি। পশ্চিমবঙ্গের বহু অর্থনীতি প্রফেসর বহু জায়গায় সুপ্রতিষ্ঠিত, আমরা কিন্তু সেভাবে হতে পারি না। এটা আমাদের কালেকটিভ, আমি বলবো কিছুটা হলেও ব্যর্থতা। এটার একটা পরিবর্তন হওয়া দরকার। আমাদের এই বর্তমান সরকারের ব্যর্থতা, সার্থকতা যাই হোক না কেন, সেটা কিছুটা দায়ভার অর্থনীতিবিদদের নিতে হবে, আমরা চাই আর না চাই। বছরে 2 কোটি টাকার অধিক মুনাফা করে এমন কোম্পানি লভ্যাংশের 0.5% সরকারকে না দিলে সরকারি দরপত্রে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন শ্রম, কর্মসংস্থান এবং নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। সচিবালয়ে এক অনুষ্ঠানে উপদেষ্টা জানান, 5 শতাধিক কোম্পানি ইতোমধ্যেই সরকারকে এই লভ্যাংশ দিচ্ছেন। তবে 8,000-এর মতো কোম্পানি সরকারকে লভ্যাংশ দেওয়ার ক্ষমতা রাখেন। এর আগে বাংলাদেশ সাবমেরিন কেবলস শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে 1,06,00,000 টাকার চেক হস্তান্তর করে। সরকারকে লভ্যাংশ দেয় না এমন কোম্পানির ব্যাপারে তদারকি বাড়ানোর পরামর্শ দিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, এই টাকা শ্রমিকদের ন্যায্য অধিকার। শ্রমিক কল্যাণ তহবিলের বর্তমানে 1100 কোটি টাকার বেশি জমা আছে। আমরা ক্যাবিনেটকে লিখছি যে এনারা যদি ল্যান্ডলিস্টেড না হন, বিশেষ করে বড় কোম্পানি, শিপ বিল্ডার্স, তারা যদি না হন তাহলে অন্তত পক্ষে সরকারি কোনো টেন্ডারে তারা পার্টিসিপেট করতে পারবেন না। এটা 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 যদি সরকার সিদ্ধান্ত নেয় তাহলে তাই হবে। আমার তরফ থেকে শিপ বিল্ডিংয়ে যারা কাজ করছেন বা আমাদের সাথে যারা কাজ করছেন, তারা যদি না হয় তাহলে আমাদের তরফ থেকে
আমরা তাকে ফার্দার টেন্ডার পার্টিসিপেট করতে দেবো না। ২৭তম বিসিএসে নিয়োগ বঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরত চেয়ে আপিল শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার রায় ঘোষণা করবেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ রায়ের জন্য এ দিন ধার্য করেন। গেল বছরের ৭ নভেম্বর ২৭তম বিসিএসে নিয়োগ বঞ্চিত ১,১৩৭ জনের পক্ষে করা আপিল শুনবেন বলে আদেশে বলা হয়। এ সংক্রান্ত রায় পুনর্বিবেচনা চেয়ে করা পৃথক আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করে আদেশ দেন। ওই বিসিএসে প্রথমবারের মৌখিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখে ২০১০ সালের ১১ জুলাই আপিল বিভাগ রায় দেন। এ রায় পুনর্বিবেচনা চেয়ে ১,১৩৭ জনের পক্ষে ১৪০ জন আলাদা আবেদন করেন। মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলেরা যারা বিভিন্ন প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে এই বিসিএস সার্ভিসের জন্য নিজেদেরকে কোয়ালিফাই করেছিল, রিকমেন্ডেড হয়েছিল, সব ফর্মালিটি শেষ করার পরে এদের চাকরি থেকে বাদ দেওয়া হয়েছিল এবং শুধুমাত্র পলিটিক্যাল কনসিডারেশনে। তো যাই হোক, খুশির বিষয় হলো যে আপিল বিভাগ আজকে শুনানি শেষ করেছেন এবং ইনশাআল্লাহ কালকে আমরা এটার একটা ইতিবাচক রায় পাবো বলে আমি আশাবাদী ইনশাআল্লাহ। ২৪-এর গণঅভ্যুত্থানে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের গান ও কবিতা প্রেরণা জুগিয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। জাতীয় কবি হিসেবে কাজী নজরুলের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রাপ্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। এ সময় কবি নজরুলের গান ও কাজকে সকলের মাঝে ছড়িয়ে দিতে ইনস্টিটিউটের প্রতি আহ্বান জানান উপদেষ্টা। এর আগে দুপুর ২টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে একটি র্যালির মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। র্যালিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির সমাধিতে গিয়ে শেষ হয়। এরপর নজরুলের লেখা হামদ, নাত পরিবেশনা ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অভ্যুত্থানেও দেখেছেন যে কতভাবে কাজী নজরুল ইসলামের কবিতা ব্যবহৃত হয়েছে এই আন্দোলনে। যদিও সংবিধানে স্বীকৃত ছিল না, কিন্তু লেখা থাকুক বা না থাকুক, কবি কাজী নজরুল ইসলাম আসলে আমাদের সবার মনে জাতীয় কবি হিসেবে ছিলেন। আমি শুধু একটা কথা বলতে চাই যে নজরুল ইনস্টিটিউটের উদ্দেশ্যে, যে আপনারা নজরুলের গান এবং নজরুলের কাজকে ছড়িয়ে দেওয়ার কাজ করতে থাকেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে 5 দিনের আমার ভাষার চলচ্চিত্র উৎসব শেষ হয়েছে আজ। ভাষা শহীদদের স্মরণ ও বাংলা চলচ্চিত্রের বিকাশের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ দীর্ঘ 23 বছর ধরে এই উৎসবের আয়োজন করে আসছে। 5 দিনে প্রদর্শিত হয়েছে সমসাময়িক ও ধ্রুপদী 19টি পূর্ণদৈর্ঘ্য ও 3টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এর মাধ্যমে উল্লেখযোগ্য ভাত দে, লাইভ ফ্রম ঢাকা, পেয়ারার সুবাস, দেবদাস, বাতাসের ফেনা, ফাতিমা, দেয়ালের দেশ সহ বিভিন্ন চলচ্চিত্র। আমার ভাষার চলচ্চিত্র প্রদর্শনীতে এবার হীরা লাল সেন পুরস্কার পেয়েছে নুরুল আলম আতিক পরিচালিত এবং জয়া আহসান, তারিক আনাম খান ও আহমেদ রুবেল অভিনীত নাট্য চলচ্চিত্র পেয়ারার সুবাস। বাংলাদেশ লাং ফাউন্ডেশনের আয়োজনে রাজধানীতে চলছে বক্ষব্যাধি বিষয়ক 3 দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স, যেখানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া সহ 25টি দেশের 31 জন শীর্ষস্থানীয় বক্ষব্যাধি বিশেষজ্ঞ অংশ নিয়েছেন। যোগ দিয়েছেন দেশের প্রায় 1200 বক্ষব্যাধি বিশেষজ্ঞ। এই সম্মেলনে অ্যাজমা, সিওপিডি, ফুসফুসের বিভিন্ন সংক্রমণ, নিউমোনিয়া, যক্ষ্মা, ফুসফুসের ক্যান্সার সহ নানা বিষয়ের সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি, গবেষণা ও প্রযুক্তি নিয়ে আলোচনা হচ্ছে। একই সঙ্গে বৈজ্ঞানিক কর্মশালায় ইন্টারন্যাশনাল বায়োস্কোপি, লাং ফাংশন পরীক্ষা, লাং ফেইলর, স্লিপ ডিজঅর্ডার, ব্রিদিং সহ নানা বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। 2 বছর পর আয়োজিত এই কনফারেন্সে সারা দেশের বক্ষব্যাধি বিশেষজ্ঞরা সর্বাধুনিক উপায়ে সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতের সম্যক ধারণা নিতে পারেন। আমাদের দেশীয় যে সমস্যাগুলি আছে সেগুলি সম্বন্ধে
আমরা আরও কী কার্যকর পদক্ষেপ নিতে পারি সেই নিয়ে আমরা আলোচনা করি। তাছাড়াও আমাদের এখানে আরেকটা যেই জিনিসটা আমরা করে থাকি, আমরা নবীন যারা গবেষক রয়েছেন তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য আমাদের একটি পোস্টার সেশন থাকে, যেখানে তাদেরকে বিভিন্ন ধরনের পুরস্কার দেওয়া হয়। তা আমরা গ্লোবাল ভিলেজের একটা পার্ট। আমরা মনে করি যে আমাদের নলেজ, আমাদের এক্সপেরিয়েন্স, আমাদের যা কিছু আছে এই মেডিকেল সায়েন্সের অন লাং হেলথ, এটা আমরা আমাদের মধ্যে সীমাবদ্ধ রাখবো না। এখানে ইট শুড বি ডিসিমিনেটেড অ্যামং আওয়ার ফ্রেন্ড কান্ট্রিজ। রাজধানীর উত্তরায় দম্পতির উপর হামলার ঘটনায় এখন পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিএমপির উত্তরা বিভাগের ডিসি রৌনক জাহান। তিনি বলেন, স্থায়ী ঠিকানাহীন ভাসমান অপরাধীরাই রাজধানীতে চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটাচ্ছে। আটককৃত আসামিদের তথ্য মতেই আমরা পরের দিন আলফাজ ওরফে শিশির নামে একজনকে আবদুল্লাপুর থেকে গ্রেপ্তার করি এবং পরবর্তীতে তার দেওয়া তথ্য মতে আমরা সজীব এবং সাইফ এই দুজনকে আমরা পরবর্তীতে টঙ্গী এবং টঙ্গীর মাজারবস্তি এলাকা থেকে তাদেরকে আমরা গ্রেফতার করি এবং আসামিদের সঙ্গে থাকা যে দুটো রামদা আমরা দেখতে পাই সেগুলো উদ্ধার করা হয় এবং তাদের ব্যবহৃত 3টা মোটরসাইকেলের মধ্যে 2টি মোটরসাইকেল আমরা উদ্ধার করতে সক্ষম হই। কক্সবাজার টেকনাফের নাফ নদীর মোহনায় যৌথ অভিযানে 2 লাখ ইয়াবাসহ 7 রোহিঙ্গাকে আটক করেছে কোস্টগার্ড ও র্যাব। বুধবার ভোরে শাহপরীর দ্বীপে নাফ নদীর মোহনায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে কোস্টগার্ড ও র্যাব যৌথ অভিযান চালায়। এ সময় মিয়ানমার থেকে আসা ইঞ্জিন চালিত ট্রলারের গতিবিধি সন্দেহজনক মনে হলে থামার নির্দেশ দেওয়া হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ধাওয়া করে ট্রলারটি জব্দের পর তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় 2 লাখ পিস ইয়াবা। এ সময় আটক করা হয় ট্রলারে থাকা 7 রোহিঙ্গাকে। তাদের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা করা হয়েছে। গাজীপুর টঙ্গীর মিরাশপাড়া এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ। এ সময় 2টি কারখানা ও একটি বাসাবাড়িতে অভিযান চালিয়ে সোয়া 2 লাখ টাকা জরিমানা করা হয়। বুধবার দুপুরে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে মোহাম্মদিয়া কালার ট্রেডিং, মোহাম্মদিয়া ইয়ার্ন ডাইং নামের 2টি কারখানা ও একটি বাসার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে কারখানা দুটির কর্তৃপক্ষকে 1.5 লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া বাসার মালিককে জরিমানা করা হয় 75,000 টাকা। ছাব্বিশে মার্চ সামনে রেখে সাভারে বিভিন্ন সড়কে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত সাভার হাইওয়ে থানার পুলিশকে সঙ্গে নিয়ে এই অভিযান চালায় নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল ইসলাম। এ সময় C&B সহ বিভিন্ন স্থানে সড়ক দখল করে গড়ে তোলা 10 থেকে 12টি দোকান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। সেই সাথে নতুন করে সড়ক দখল করে দোকানপাট বসালে তাদের বিরুদ্ধে মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় সাভার হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমরা এখানে আজকে CMB মোড়ে যে অবৈধ দোকান ছিল, যেগুলো রাস্তার জায়গা দখল করে ব্যবসা করতেছিল, যার ফলে ট্রাফিক জ্যাম তৈরি হচ্ছিল। তো আমরা জনস্বার্থে ট্রাফিক জ্যাম নিরসনের জন্য আজকে আমরা আমাদের উপজেলা প্রশাসন, আমাদের হাইওয়ে পুলিশ, আমাদের সাভার মডেল থানা সহ আমরা সকলে একটা যৌথ অভিযান পরিচালনা করে এই অবৈধ সকল দোকান আমরা ঘুরিয়ে দেওয়া হয়। রাঙামাটিতে হাইকোর্টের নির্দেশনা না মেনে ফের চালু করার অপরাধে 3 ইট ভাটা মালিককে 7 লাখ টাকা জরিমানা করা হয়েছে। কাউখালীতে আলাদা অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এর মধ্যে মেসার্স JBM ব্রিক্সকে 3 লাখ, মেসার্স ATM ব্রিক্সকে 2 লাখ ও মেসার্স মোহাম্মদিয়া ব্রিক্সকে 2 লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ছিটিয়ে নিভিয়ে দেওয়া হয় ভাটার চুল্লির আগুন। এছাড়াও পাহাড় কেটে পাদদেশে ঘর নির্মাণ করায়
একজনকে সতর্কতামূলকভাবে 5,000 টাকা জরিমানা করেন উপজেলার প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এর আগে হাইকোর্টের নির্দেশে গেল 14 জানুয়ারি পর্যন্ত কাউখালী উপজেলার 15 ইট ভাটা বন্ধ করে দেয় প্রশাসন। দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে রেখা গুপ্তাকে বেছে নিল বিজেপি। মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করতে বুধবার সকালে বিজেপির সর্বোচ্চ নীতি নির্ধারক মঞ্চ সংসদীয় বোর্ডের বৈঠক হয়। সন্ধ্যায় পরিষদীয় দলের বৈঠকে নাম ঘোষণা করা হয়। বৃহস্পতিবার দুপুর 12টায় রামলীলা ময়দানে মুখ্যমন্ত্রী রেখাসহ নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। এর মধ্য দিয়ে 27 বছর পর ফের দিল্লির ক্ষমতায় ফিরেছে বিজেপি। দিল্লির 70টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি জয়ী হয়েছে 48টি আসনে। অন্যদিকে টানা 10 বছর ক্ষমতায় থাকার পর হেরে গিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি আপ। তারা পেয়েছে মাত্র 22টি আসন। কেজরিওয়াল নিজের নয়াদিল্লি কেন্দ্রেই বিজেপি প্রার্থী প্রবেশ বার্মার কাছে হেরে গিয়েছেন। গত 5 ফেব্রুয়ারির গণপর্বের 11 দিন পরে অবশেষে মুখ্যমন্ত্রী হিসেবে রেখার নাম ঘোষণা করল পদ্ম শিবির। সুষমা, শীলা দীক্ষিত, আতিশি মার্লেনার পরে দিল্লি পেল চতুর্থ নারী মুখ্যমন্ত্রী। ইউক্রেন ও ইউরোপের নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনায় দ্বিতীয় বৈঠকের উদ্যোগ নিয়েছে ফ্রান্স। প্রথম বৈঠকে যেসব দেশ উপস্থিত ছিল না তাদের আমন্ত্রণ জানানো হয়েছে বুধবারের বৈঠকে। ইউক্রেনে যুদ্ধ বন্ধে ইউক্রেন ও ইউরোপকে বাদ দিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার আলোচনার জেরে সোমবার জরুরি বৈঠক করে ফ্রান্স। প্যারিসে ওই বৈঠকে যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, পোল্যান্ড, স্পেন, নেদারল্যান্ডস, ডেনমার্ক এবং ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো নেতাদের এলিজি প্যালেসে স্বাগত জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। মঙ্গলবার কূটনৈতিক সূত্র জানায় ন্যাটো মিত্র কানাডা, নরওয়ে, চেক প্রজাতন্ত্র, গ্রিস, ফিনল্যান্ড, রোমানিয়া, সুইডেন, বেলজিয়াম এবং 3 বাল্টিক দেশ লিথুয়ানিয়া, এস্তোনিয়া ও লাটভিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে দ্বিতীয় বৈঠকে। এছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনায় যোগ দিতে পারে আরও কিছু দেশ। পারমাণবিক শক্তি বৃদ্ধি অব্যাহত রাখবে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ত্রিদেশীয় আহ্বান প্রত্যাখ্যান করে মঙ্গলবার এ ঘোষণা দেয় উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে অভিযোগ করে পিয়ংইয়ং বলে, মান্ধাতার আমলে অযৌক্তিক পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে দেশগুলো। কোরীয় উপদ্বীপে মার্কিন রণতরীর উপস্থিতির মাধ্যমে সমন্বিতভাবে বৈরিতা ও সংঘাত উস্কে দেয়া হচ্ছে বলে জানায় পিয়ংইয়ং। বিপরীতে নিজেদের পারমাণবিক অস্ত্র কর্মসূচির লক্ষ্য সার্বভৌমত্ব ও শান্তি রক্ষা বলে দাবি করে। এর আগে গেল শনিবার উত্তর কোরিয়ার পূর্ণাঙ্গ পরমাণু নিরস্ত্রীকরণের দাবি জানিয়ে যৌথ বিবৃতি দেন মার্কিন, দক্ষিণ কোরিয়া ও জাপানের পররাষ্ট্রমন্ত্রী। অস্ট্রেলিয়ায় তাসমানিয়া দ্বীপের একটি প্রত্যন্ত সমুদ্র সৈকতে আটকে পড়েছে 150-র বেশি তিমি। মারা গেছে অর্ধশত তিমি। তাসমানিয়ার উত্তর পশ্চিমে আর্থার নদীর কাছে ডাঙায় আটকে যাওয়া ঝাঁকটির মধ্যে রয়েছে অন্তত 157টি তিমি। প্রাদেশিক প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ বিভাগের তথ্য এর মধ্যে 90টির মতো তিমি এখনও বেঁচে আছে। তিমিগুলোকে বাঁচাতে দ্রুত সাগরে ফেরত পাঠানোর চেষ্টা করছে উদ্ধারকর্মীরা। গেল কয়েক বছর ধরেই রহস্যজনকভাবে ঝাঁকে ঝাঁকে তিমি ডাঙায় আটকে পড়ার ঘটনা ঘটেছে। বিশ্বের ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের শারীরিক জটিলতা এখনও কাটেনি। হাসপাতালে ভর্তি অবস্থায় তার ফুসফুসে নিউমোনিয়া ধরা পড়েছে বলে জানিয়েছেন ভ্যাটিকান সিটি। 88 বছর বয়সী এই ধর্মগুরু 1 সপ্তাহের বেশি সময় ধরে শ্বাসনালীর প্রদাহে ভুগছিলেন। গেল শুক্রবার তাকে রোমের জেমেল্লি হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় সময় মঙ্গলবার পোপের বুকের সিটি স্ক্যানের
সিটি স্ক্যান করার সময় ফুসফুসের দুই পাশেই নিউমোনিয়ার লক্ষণ ধরা পড়ে। চিকিৎসক জানান তার অতিরিক্ত ওষুধ ও থেরাপির প্রয়োজন রয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী দিনে ব্যক্তিগত ওডিআই র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন মাহিশ থিকসানা ও শুভমান গিল। টেস্ট ও টি-20-তে র্যাঙ্কিং অপরিবর্তিত। সেরা 8-এ না থাকায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে দর্শক শ্রীলঙ্কা। তবে দল খেলতে না পারলেও ওয়ানডেতে এখন বিশ্বের 1 নম্বর লঙ্কান বোলার মাহিশ থিকসানা। আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ের নতুন হালনাগাদে সুখবর পেয়েছেন ভারতীয় ওপেনার শুভমান গিলও। বাবর আজমকে পেছনে ফেলে ওডিআইতে সেরা ব্যাটারের মুকুট পড়েছেন শুভমান গিল। টেস্ট ও টি-20-তে অবশ্য র্যাঙ্কিংয়ের পরিবর্তন হয়নি। ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগের প্রথম দিনে চমক দেখিয়েছে শেলটেক ক্রিকেট একাডেমি। প্রথমবার আসরে অংশ নিয়ে মোহামেডানকে 53 রানে হারিয়েছে দলটি। মিরপুরে টস জিতে ব্যাটে নেমে 50 ওভার শেষে 9 উইকেটে 249 রান করে শেলটেক। সর্বোচ্চ 83 রান সুমাইয়া আক্তারের। তাছাড়া ইসমা তানজিমের 68, লতা মণ্ডলের 30 আর ফাহিমা খাতুনের 28 রানে ভর করে চ্যালেঞ্জিং স্কোর পায় ঢাকা প্রিমিয়ারের নবাগত দল। লক্ষ্য তাড়া করতে নেমে 196 রানে গুটিয়ে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডান। বিকেএসপিতে দিনের আরেক ম্যাচে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবকে 4 উইকেটে হারিয়েছে আবাহনী। আগে ব্যাটে নেমে 98 রানে ইনিংস থামে পুলিশ ক্রিকেট ক্লাবের। মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে 25.3 ওভারেই জয় নিশ্চিত করে ধানমন্ডির ক্লাবটি। তাছাড়া ইউল্যাব ক্রিকেট গ্রাউন্ডে খেলাঘরকে 7 উইকেটে হারিয়েছে গুলশান ইউথ ক্লাব। নারী ফুটবলারদের সাথে হেড কোচের দ্বন্দ্ব নিরসন নিয়ে দুই কর্তার ভিন্ন মত। বাফুফের সদস্য টিপু সুলতান বলছেন এখনও সংকট কাটেনি, তবে নারী উইংয়ের চেয়ারম্যান কিরণের দাবি 3 দিন আগে সমাধান হয়ে গেছে। দুই কর্তার এমন ভিন্নধর্মী বক্তব্যে ফেডারেশনে সমন্বয়ের অভাব স্পষ্ট। খুব বেশি একটা জটিলতা মনে হচ্ছে, আবার ছোট জটিলতাও না। দুইটাকে ভেদ করে আমি মনে করি যে এটা পজিটিভ হওয়ার সম্ভাবনা খুব বেশি আছে এবং হয়েও যাবে। একটু সময়ের ব্যাপার আমার মনে হচ্ছে। তো এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে, সাবিনারা যথেষ্ট এক্সপেরিয়েন্সিভ তাদের আছে, মাসুরা আরও সিনিয়র লেভেলের যে মেয়েগুলা এক্সপিরিয়েন্স তো অবশ্যই, এটা অস্বীকার করার কিছু নাই। তবে আমি তাদের যে চিন্তা চেতনা আছে, আমি আজকে টুডে 19 বাট আরও 5 দিন 4 দিন আছে, এর মধ্যে কোনো সিদ্ধান্ত আরও নতুন করে চলে আসতে পারে বা তারা একতা হয়ে গেছে, এই ধরনের চমকও আসার সম্ভাবনা রয়েছে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।